সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরীর সঙ্গে রয়েছেন। আমরা আজকে সমগ্র অনুষ্ঠান জুড়ে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার প্রশ্ন রাখতে পারবেন এমপ্লয়মেন্ট, বেনিফিট, লিটিগেশন, তারপর হাউজিং, ল্যান্ড টেনেন্সি, লিজ, যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারবেন। আমার অতিথি চেষ্টা করবেন আপনি প্রশ্নের উত্তর দেওয়ার। তবে আজকে অতিথি ইউরোপিয়ান সিটিজেনদের বিভিন্ন ধরনের বেনিফিট এন্টাইটেলমেন্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। তো আমি শুরুতেই স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার রেজা চৌধুরীকে। ওয়েলকাম টু আওয়ার শো। Thank you very much. Good evening. Assalamu alaikum. It's good to be here. থ্যাংক ইউ। আমরা আজকে কোনো আপডেট নেই, সুতরাং আপনাকে দিয়ে শুরু করব আজকে। বিশেষ করে এই ইউরোপিয়ান ইউনিয়নের বেনিফিট, যারা বেনিফিট অনেকেই প্রশ্ন রাখেন যে ইটালি থেকে আসলেন বা পর্তুগাল থেকে আসলেন, আসার পরে বেনিফিট নেবেন, সব কিছু নেবেন, একসঙ্গেই সব কিছু সম্ভব কিনা, আজকে আসলেন কালকে থেকে চাইল্ড বেনিফিট পাবেন কিনা, হাউজিং বেনিফিট পাবেন কিনা, মানে বিনা পুঁজিতে এখানে আসার পরে এখানে সার্ভাইভ করা যাবে, একটা অ্যাডভাইস দেন। The general view হচ্ছে গিয়ে এটাই যে we have a good welfare system, unlike many of our European partners. ইটালি থাকেন আর বেলজিয়াম থাকেন, আমি বলছি না তাদের এখানে নেই, আছে, but not to the extent that we have it in this country. তার মানে হচ্ছে না, আমি বলতে চাচ্ছি না যে আমাদের স্পেশালি যে যারা আমাদের ইউরোপের ভাই বোনেরা আছেন, দর্শকরা, যে আপনারা সব কিছুই ছেড়ে আপনারা এখন লার্জ এক্সোডাস আপনারা এই কোচে মানে উঠে চলে আসবেন, সেটা আমি বলছি না। there are restrictions and there are heavy restrictions, especially যে এপ্রিল থেকে, যে এই মাস থেকে যেটা শুরু হয়েছে, যে এই যে টেস্টটা আরো কঠিন হয়ে মানে গেছে। সো যাই হোক, এই ব্যাপারে আমি পরে আসবো, বাট প্রথমে অ্যাজ ইজ মাই ওয়ান্টেন ক্যারেক্টার, আই এম শিওর দ্যাট উইথ ইউ অ্যান্ড যে আমাদের দর্শকরা আছেন, আপনারা জানেন যে আমার মানে কাস্টমারি অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে যে এটা ডিফাইন করে, এটা মানে ডেফিনেশন দেওয়া। সো ইউরোপিয়ান সিটিজেন, আনলাইক এ ব্রিটিশ ন্যাশনাল, আপনারা যারা full members of the European Union, there are 27 member states of the EU, যে এই যে বুলগেরিয়া এন্ড রোমানিয়া হচ্ছে গিয়ে আরেকটা, তাদের ব্যাপারে ফুলি ফ্লেজ যে ওই যে মেম্বারশিপটা, ইটস নট কোয়াইট দেয়ার ইয়েট, although actually since the beginning of the year তাদের রেস্ট্রিকশনটা মানে অ্যাবলিশ করা হয়েছে। তো আপনারা যদি এই যে আপনি বলছিলেন আগে যে ইফ ইউ আর ইটালিয়ান, আপনারা যদি ইটালিয়ান নাগরিক থাকেন আর ফ্রেঞ্চ আর পর্তুগিজ আর স্প্যানিশ, বলতে গেলে যে যাদের এই অর্থনৈতিক পরিচয়টা অনেক মান্দা এখন, তারাই খুব বেশিরভাগই আসছেন। আই মিন there's a hoo-ha in the press যে ইস্টার্ন ইউরোপিয়ানরা খুবই বেশি আসছেন। আসলে এই ফিগারসটা যদি আমরা ভালো ঠিক দেখি, তাহলে আমরা দেখতে পারি যে কম্প্যারেটিভলি ইট ইজ দি আদার ওয়ে অ্যারাউন্ড, যে প্রথমে যে যারা পার্মানেন্ট মেম্বার্স ছিলেন এবং আছেন, তাদের নাগরিকরা আরও বেশি করে আসছেন। কারণ অ্যাজ উই অল নো যে এই যে অর্থনৈতিক ব্যাপারটা অনেক মানে কঠিন, স্পেন, পর্তুগাল, ইটালি, and to a lesser extent in France as well. So আপনার ডিরেক্ট প্রশ্ন উত্তরটা হচ্ছে যে আসতে পারবেন, আসার পরে যে আজকে আসবেন আর এসে আজকে সকালে কোচে উঠলেন, দুপুরবেলা মানে খাবারের জন্য আসলেন লন্ডনে, খাওয়ার পরেই যে জব সেন্টার অফিসে গিয়ে নামটা সই করে দেবেন, তেমন কোনো কথা না। ইউ ক্যান ডু দ্যাট অফ কোর্স। আর স্পেশালি আপনাদের যদি আগে যদি এই যে এই অ্যারেঞ্জমেন্টটা যদি আগে যদি ছিল কাজের ব্যাপারে, if having remained in your home country, you made arrangements, employment arrangements here, then that's a different issue. আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট মানে পুরোই থাকে, আপনি যদি কাজ করেন, তাহলে এর পরের দিন আপনি বলতে পারেন যে দেখো আমি চাইল্ড বেনিফিট, স্পেশালি ইন দি কেস অফ চাইল্ড বেনিফিট এন্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করলেন, তখন আপনি কি দেখাতে পারবেন যে আপনি একজন ওয়ার্কার। সো দি টেস্ট হচ্ছে গিয়ে যে আপনি যদি ইউ মেম্বার ন্যাশনাল থাকেন, তাহলে আপনাকে বেনিফিট পেতে হলে
এবং কি কি ধরনের বেনিফিট আমি একটু পরে আসছি, বাট জেনারেলি বেনিফিট পেতে হলে এবং হাউজিং এর যে এই এই অ্যাসিস্ট্যান্সটা পেতে হলে আপনাদেরকে এই কয়েকটা ইউ ইমিগ্রেশনের ক্যাটাগরিতে থাকতে হবে। And without going into too much detail rather, যে মানে এই ক্রাইটেরিয়াটা অনেক, স্টুডেন্ট or a self-sufficient person, self-employed, retired ইত্যাদি। সেলফ সাফিসিয়েন্ট হলে তো আপনার কোনো অসুবিধা নেই, সেলফ এমপ্লয়েড হলে তো আপনার কোনো অসুবিধা নেই, কারণ আপনি একজন ব্যবসায়ী। বাট ফর দি ভাস্ট মেজরিটি, যে কমন যে যারা এই ক্যাটাগরিতে পড়েন, তারা নর্মালি পড়বেন এই ওয়ার্কার মানে ক্যাটাগরিতে। তার মানে হচ্ছে গিয়ে যে আপনারা যদি পার্ট টাইমে কাজ থাকে, 10 ঘন্টায় যদি থাকে, as long as the work is not marginal or ancillary, these are the remarks that a judge held in a judgment some 15 years ago, as long ago as that, যে ancillary এবং marginal মানে হচ্ছে যে মানে এত ছোট এক কাজ নয় কিংবা এত মানে লো কাজ নয়, কাজের মোটামুটি 10 ঘন্টা এবং আপনি at least you're getting, you're making contributions. Now of course এটা ডিপেন্ড করে আপনার আর্নিংসটা কি। আপনার যদি পার্ট টাইমের আর্নিংস থাকে 16 ঘন্টার নিচে থাকে, 20 ঘন্টার নিচে থাকে, তাহলে তো আপনার তো ট্যাক্স কন্ট্রিবিউশন তো হবে গিয়ে একেবারে negligible, in fact, if at all. সো এটা যদি থাকে, তাহলে আপনার যদি এই চিঠিটা থাকে এমপ্লয়মেন্টের, কারণ আপনি তো প্রথম দিনে এসেই যে আপনাকে এই পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন না, তো আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট চিঠি থাকে, তখন আপনি এই চিঠিটা দিয়ে অ্যাটলিস্ট আপনি প্রাইমা ফেসি মানে যে এই অন দি ফেস অফ ইট আপনি একটা ক্লেম এটা গঠন করতে পারবেন, বলতে পারেন যে আই এম এন্টাইটেলড টু চাইল্ড বেনিফিট এন্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট। নাও এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের ব্যাপারে, যদি আপনার বাচ্চা থাকে। আমরা কিছু কল নিয়ে যাবো, আসি দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন আছে। আমি 2009 এ দেশে আসছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। জি। তো আমি গত সপ্তাহে যায়া আমার ভিসা চেঞ্জ করে আমি স্পাউস করে আসছি লাস্ট উইকে। জি। এখন আমার প্রশ্নটা কি আয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো এখন, নাকি আমাকে অপেক্ষা করা লাগবে? আপনি আবার বলেন, আপনি সুইচ করছেন শুধুমাত্র স্পাউস ভিসা? জি, আমি স্পাউস হয়ে গেছি। আমি লাস্ট উইকে যায় সরাসরি আমি ওই ভিসা নিয়ে আসছি, স্পাউস ভিসা নিয়ে আসছি। হ্যাঁ, এখন কি করতে যাচ্ছেন আপনি? এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি আইএলআর এর জন্য কবে অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমার হাজবেন্ড এখানে 10 ইয়ার্স আইএলআর পাইছে। এখন আমি ওর ভিসার উপরে ডিপেন্ড করে আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। উনি কবে, আমার প্রশ্ন হচ্ছে আমি আইএলআরটা কবে অ্যাপ্লাই করতে পারবো? উনি কবে আইএলআর পেয়েছেন? উনি পেয়েছে 2013 এর জুনে। 13 এর জুনে। সেক্ষেত্রে আপনি আর আপনি কবে আসতে জয়েন করছেন আপনার স্পাউসের সঙ্গে? সেটা করতে লাস্ট উইকে। লাস্ট না, আপনি এই দেশে আসছেন কবে? আপনার আমি আসছি 2009 এ। 2009 এ? জি, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসছি আমি। স্টুডেন্ট হিসেবে আসছেন না ওনার ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন? না, আমি স্টুডেন্ট হিসেবে আসছি। স্টুডেন্ট হিসেবে 4 বছর ছিলাম। আমি এখন লাস্ট উইকে শুধু আমি আমার ভিসা চেঞ্জ করলাম, স্টুডেন্ট থেকে আমি চেঞ্জ করে ডিপেন্ডেন্টে আসছি আর কি। এখন স্টুডেন্ট থেকে চেঞ্জ করে শুধু ডিপেন্ডেন্টে আসছেন, আগে স্টুডেন্ট ছিলেন। আর উনি আপনার কি ছিলেন? উনি আপনার ডিপেন্ডেন্ট ছিলেন? না, না, উনি ডিপেন্ডেন্ট ছিলেন না, উনি স্টুডেন্টই ছিলেন। স্টুডেন্ট থেকে উনি 10 ইয়ার্সে আইএলআর পাইছেন। সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। যদি আপনি ওনার ডিপেন্ডেন্ট থাকতেন মিনিমাম 2 ইয়ার্স আপনি আগে, যদি ওনার স্পাউস হিসাবে থাকতেন মানে ইমিগ্রেশন ক্যাটাগরিতে, তাহলে হয়তো আপনি আজকেই করতে পারতেন। যেহেতু আপনি সবেমাত্র হলেন, সেক্ষেত্রে আপনার হয়তো ওয়েট করতে হবে আরো 1 বছর। ঠিক আছে? আচ্ছা, ওনারা আমাকে যে লেটারটা দিছে এটা আমি 2 বছর পরে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমার 2 ইয়ার্স এর যে ডকুমেন্টস গুলো আছে ওগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আমার কাছে তো অলরেডি 2 ইয়ার্স এর ডকুমেন্টস আছে, এখন আমি কি সেগুলো দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে আপনি স্পাউস হিসেবে ছিলেন না, আপনি স্টুডেন্ট হিসেবে ছিলেন, উনিও স্টুডেন্ট হিসেবে ছিলেন। এটা একটা প্রবলেম। আপনি যদি স্পাউস পয়েন্ট বেস সিস্টেমে যদি স্পাউস হিসেবে থাকতেন,
তাহলে আপনি আজকেই আবার করতে পারতেন ইনডিফিনিট, যেহেতু স্পাউস হিসেবে ছিলেন না, স্টুডেন্ট ছিলেন, সুতরাং সেক্ষেত্রে মানে আমার জানা মতে কোনো প্রভিশন নাই আর কি। যদি স্পাউস হিসেবে থাকতেন তাহলে করতে পারতেন, ঠিক আছে। আমার কি 2 ইয়ার্স অপেক্ষা করা লাগবে না? অপেক্ষা করতে হবে। তারপরেও আপনি কোনো লয়ারের কাছে যান, উনি মানে লটা বের করে দেখবে, কিন্তু আপনাকে আমার অ্যাডভাইস হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ওকে জি থ্যাংক স্যার। ইউ লাইনে আসার জন্য। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন প্লিজ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, জি বলুন। ভাই আমার একটা প্রশ্ন। জি বলেন। আমার আমার এক মেয়ের বয়স ওকে, 17/1/1997 জন্ম হয়েছে তার। জন্ম হয়েছে 97 জি। কি হয়েছে? জি তো সে এই দেশে আইছে 11/3/15 সে আইছে এই দেশে 2/13 13 আইছেন, ফেব্রুয়ারি 13 আইছেন জি। ইয়ে তো তার বাদ ভিসা শেষ হইব 11/3/15। 15 শেষ হইব তার ভিসা। যে লাইসেন্স কি লাগবে নেই? তার বয়স কত হইব? 15। রাতে যখন আপনার তো জিজ্ঞাসা করি তার বয়স 1997। 97 থেকে 15 হইলে দেখে আমরা টেলিভিশনেও যুগ বিয়োগ করিলাই। 97 হইলে হিবাদি লোকে 3 বছর লোকে 2000, আর 15 15, 15 আর 3 18, অ্যাডাল্ট হইলে লাগে আর কি, ঠিক আছে। অ্যাডাল্ট 18 হইলে লাগে আর কি। 18 হয়ে যায়নি, তার বিচার মেয়াদ শেষ হইব 11/3/15। আপনার 18 বছর হইলে পরে রিকোয়ারমেন্ট লাগে ল্যাঙ্গুয়েজ আর অন্যান্য ইয়ে লাগে, ঠিক আছে। 18 বছর হয়ে যায় 10 দিনের মধ্যে দিলে যতদিনই হোক 18 পার করিলেও লাগবো, ঠিক আছে। ও তো 15 দিনের লেগে 18 বার হয়ে যায়। জি, তো কিতা করবা, কিছু করার নাই, একদিন হইলেও 18 হয়ে যায়, ঠিক আছে। কারণ আচ্ছা, আমরা আমার একটা প্রশ্ন। আমরা আমরা একদিন কম হইলেও দাবি করি যে মানে এটা হইলো আন্ডার এজ, সুতরাং একদিন বেশি হইলেও এটা 18 উপরে হয়ে যায়। জি হোক, আপনার কোয়েশ্চেন। আমার আর একটা প্রশ্ন হইল, আমার এক মেয়ে তার বয়স 22, তারে আমি আফার কুটো কেস করে তারে আনি তার 3 বছর ইয়ে দিছে আউট অফ ল দিছে একটা নেই জি হয়, বুঝছি। ও দিছে। তো এর লাগবে নি লাইসেন্স অথবা সময় লাগে কিরকম? ডিসক্রিপশনাল লিভ যে লাগবো, ইনডিফিনিট লিভ সেটেলমেন্টের লাগি লাগবে এখন মতো নেই, তার তো 3 বছরও দিছে, আরো 3 বছর বাদে 6 বছর বাদে ডিসক্রিপশনাল লিভ হইলে পরে লাগবো, ঠিক আছে। হ্যালো, 18 বছর উপরে সবর সেটেলমেন্টের আর ইয়ের জন্য ইংলিশ লাগে, ইংলিশ এবং লাইফ ইন্ডিকে লাগে। যদি ফিজিক্যাল মেন্টাল কোনো প্রবলেম না থাকে বা যে কারণে মানে মানে লেখাপড়া করতে পারেন না, এই ধরনের কোনো সিরিয়াস গ্রাউন্ডস থাকলে, মেডিকেল গ্রাউন্ডস থাকলে তারা মাফ করে, ঠিক আছে। তারপরেও আপনি যখন যখন আপনি ডিসকাশন অ্যাপ্লাই করতে পারবা যে এটা বাদ দিয়ে দাও, তবে এটা এখনকার না দেখি, আর যখন অ্যাপ্লাই করবা তখন 2-3 মাস আগে দেখুন জানি ল কিতা হয় না হয়, ঠিক আছে। আউটসাইড ইমিগ্রেশন অনেকে আপনারা কইবা যে ঠিক আছে আউটসাইড ইমিগ্রেশন লর মধ্যে পড়ে না দিলাও, কিন্তু হোম অফিসে একটাই দেয়, সুতরাং আমরা অ্যাডভাইস করি আপনি তারে ইংলিশ দিয়া পরীক্ষা দিবার লাগিয়ে, ঠিক আছে। আর যে সময় অ্যাপ্লাই করবা তখন দেখুন জানি কি তার রুলস, কারণ রুলস তো রেগুলার চেঞ্জ হয়। আমরা 3 বছর পরের কাহিনী এখন কইলে আর অ্যাডভাইস তখন ভ্যালিড থাকতো না, ঠিক আছে। থ্যাংক ইউ লাইনে আইবার লাগিয়া। আমি যাচ্ছি পরের কলের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে পারবো নি? জি করতে পারবা, জি খোকা প্লিজ, জি খোকা প্লিজ। হ্যালো, জি, আমি কিতা করলাম
যে আমার কাছে রাইট অফ বোর্ড আছে সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট রাইট অফ বোর্ড জি হয় বুঝছেন নি জি হ্যালো জি শুনরাম আপনি কোকা উনকা আমি ধরে লাও তাই আমি দেশও যাইতাম ফর 3 উইক আর আমার পাসপোর্টে এক্সপায়ার হয়ে গিয়া 2015 মার্চ 15 মার্চ জি জি তো উনকা আমি যদি দেশও যাই এটা কোনো প্রবলেম করবো নি আমারে না আপনার 15 পর্যন্ত তো ভিসা আছে সুতরাং আপনার কোনো প্রবলেম নাই যে আমার কোনো যে আমি একদম সলিসিটার গেছিলাম তাই কইলা যে তুমি দেশও গেলে যাইতে আর বাট আইতে সময় তোমারে প্রবলেম করবো আইতে সময় তান্ডে জিজ্ঞাসা যে কিতা লাগি প্রবলেম করব জি তাই আমি জিজ্ঞাসলাম তাই কইলা যে এটা প্রবলেম করবো আপনি এটা ট্রান্সফার কইরা যায় তাহলে আর একজন আমার কইলা এই ভিসা ট্রান্সফার করা যায় না আপনি অ্যাপ্লাই করতে হইবা না না আপনি তো কইলা 2015 পর্যন্ত আপনার পাসপোর্ট ভ্যালিড আছে জি হয় তো ভ্যালিড যদি থাকে তাহলে প্রবলেম করতে হবে ট্রান্সফার করতে হবে না বুঝলাম না আমি যে ভিসা ভ্যালিড আছে অকলতা আছে ট্রান্সফার করতে হবে না কেউ যদি আমি বালা মানুষ তো না আপনি যাইতে পারতেন না চশমা লাগাও কেন জি জি না ওরা বুঝার লাগে আমি ফোন করছিলাম আপনার ভিসা আছে 2015 পাসপোর্ট আছে 2015 পর্যন্ত অর্থাৎ রাইট ওভার 15 পর্যন্ত পাসপোর্ট যতদিন ভ্যালিড তখন আপনার ভিটা ভ্যালিড সুতরাং এখানে কিতা প্রবলেম হইতো আপনিও বুঝলা কিতা বুঝলাম না তাই না কইলা প্রবলেম হইব ট্রান্সফার করিলাম ট্রান্সফার করতে কেন এখন যদি আমি কই আমি বালা মানুষ না আপনি যাইতে পারতেন না চশমা লাগাও এটা কোনো প্রশ্ন হইল নি আপনার অকলটা ঠিকঠাক আছে যে সময় যে কোনো কিছু কইলে সলিসিটার হোক বা ব্যারিস্টার অ্যাডভাইজারে কইলা সেকেন্ড কোয়েশ্চেন জিজ্ঞাসা জানি যে ভাই কিতা লাগি হইতো নাই কারণ একটা ব্যাখ্যা তো দিতে হইবা আপনার অকলটা ঠিকঠাক আছে আনলেস এটার মধ্যে কোনো গড়বড় আছে তাইলে প্রবলেম হয় অনেক সময় যেটা হয় একজনের নামে দুইজনের নামে এটা হয়ে যায় ট্রান্সফার মানুষের হয়ে যায় তখন মানুষের কথা যায় ওনারা বাবা গেলে তোমার নাম কিতা কইছো তুমি নিজেও জানো না এয়ারপোর্টও জিগাইব অকলটা তখন তো একটা পড়বো ঠিক আছে জি বুঝছি আর আমি শর্ট করে আর একটা ছোট একটা প্রশ্ন করতাম পারবো জি লম্বা করে করো কোনো প্রবলেম নাই খোকা জি আচ্ছা জি আমার এটা লগে ধরিলাও এটা তো এক্সপায়ার হয়ে যাব তার বাদে এটা আমি আবার নয়া করে যে অ্যাপ্লিকেশন করব এটা কেমন করব নয়া করে আমি জানতাম সেটা কারণ হলো গিয়া আমি যে বাংলাদেশেও গেছি আইছি 2-3 বার তারা আমারে ধরিলাও বাংলাদেশেও স্টাম্প দিতে বড় এজেন্সি বাট হিথ্রো আওয়ার বাদে তারা আমারে কোনো স্টাম্প দিছে না বা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি দেখছি এটা তারা কইছে যে আমি যে ইউনাইটেড কিংডম আছি এটা বর্ডার এজেন্সির স্টাম্প থাকতে হইব বাট আমি লাস্ট ইয়ার আমি জিজ্ঞাসলাম বর্ডার তুই আমার এটা স্টাম্প দিলে না লাগে তারা বললো যে তোর কাছে রাইট অফ বোর্ড আমরা এটা আমাদের স্টাম্প দেই না বুঝছি তো ঠিক আছে সহ্য নাই আপনি যখন মূল কথা যখন আবার রিঅ্যাপ্লাই করবা তখন অ্যাপ্লাই করতে সময় যে যে ডকুমেন্ট দিছিলা ঠিক সেই ডকুমেন্ট দেওয়া লাগবে বুঝছেন না নি এটা ফ্রেশ অ্যাপ্লাই এটা ট্রান্সফার না ফ্রেশ অ্যাপ্লাই এটা ওয়ান অফ ভিসা যেলা ট্রান্সফার করা যায় একবার থাকলে এটা ট্রান্সফার করা না এটা হলো ফ্রেশ অ্যাপ্লিকেশন একবার অ্যাপ্লিকেশন যতদিন পাসপোর্ট ভ্যালিড ততদিন আসি এখন আবার ফ্রেশ অ্যাপ্লাই করতে হইবা ঠিক আছে মূল কথা আপনার জেনুইন যদি থাকে রাজার হালতে যাওকা রাজার হালতে আওকা বুঝলেন নি আর গড়বড় থাকলে প্রবলেম জি আমার কথা হলো ওটা মানে ওই যে জি ওই যে বর্ডার এজেন্সিতে আপনাদের ঢোকার লাগে একটা স্টাম্প দেয় যে তুমি অত তারিখে আইয়া ঢুকছো আমার এটা কোনো সময় দিছে না তারা দিছে না তো ব্যাখ্যা আছে সুতরাং আপনার কোনো প্রবলেম নাই আপনি খেয়াল রাখবা আপনার কথা জেনুইন থাকলে আপনি লেফট রাইট করে যাইবা আর আইবা তারা আপনার সালাম দিব ওটাও লিখে সোজা কথা থ্যাংক ইউ লাইনে আইবার লাগে আমি কল দিচ্ছি পরে আমার অতিথির সঙ্গে আলাপ করতেছি আমরা যে আলাপ করছিলাম বেনিফিট এন্টাইটেলমেন্ট আপনি বলছিলেন যে বেনিফিট আসার পরেই মোটামুটি চাইল্ড বেনিফিট চাইল্ড টেক্স ক্রেডিট নেওয়া যাবে হাউজিং বেনিফিট বা অন্যান্য ক্ষেত্রে মানে কি I was going to talk about that but just to be perfectly clear মানে নেওয়া যাবে এই ক্ষেত্রে যে আপনি অবশ্যই আপনারা তো যে যদি ছেলে মেয়ে থাকে then you meet the general entitlement the criteria which is that you are looking after a child সেটা ঠিক আছে তারপরেও it is regarded as a means tested benefit means tested benefitটা মানে হচ্ছে কি যে আপনার যে এই যে ফাইনান্সিয়াল সার্কামস্ট্যান্সের কি সেটা ভিত্তি করে তারা এই এটা ডিসিশনে আসবে যে আপনার এন্টারটেইনমেন্ট থাকবে কি না Now what are the means tested benefits they are the following child benefit child tax credit housing benefit and the council tax reduction as it is now changed name আর পরে হচ্ছে কি যে job seekers allowance employment and support allowance if you are unwell আপনি যদি অসুস্থ থাকেন তাহলে ESA income support and pension credit for those who are above the age of 60
সো দোজ আর দি মিনস টু হিজ বেনিফিট। এখন আপনাকে অ্যাজ এ ইউরোপিয়ান সিটিজেন আপনি যদি ব্রিটিশ ন্যাশনাল থাকতেন, তাহলে তো আপনার যদি জেনারেল ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন, দেন ইউর এন্টাইটেলড। বাট যেহেতু আপনি একজন ইউরোপিয়ান ন্যাশনাল, আপনার এই জেনারেল যে ক্রাইটেরিয়ার উপরে আরেকটা লেয়ারের একটা টেস্ট আছে। সেখানে বলা হয় যে যে ঠিক আছে, আমরা অ্যাকনলেজ করি যে এজ এন ইউ ন্যাশনাল তোমাদের যে আসা যাওয়ার কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু বেনিফিটের ব্যাপারে এবং গড়বাড়ির ব্যাপারে তোমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে তোমরা সংক্ষেপে বলতে গেলে যে একজন একজন মানে ওয়ার্কার, আপনি কাজ করছেন। Now, in the vast majority of cases, those of us who are in employment or are seeking employment would fall into that category. কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনি আপনি আপনার হোম কান্ট্রি বেলজিয়াম হোক আর ইটালি হোক আর স্পেন হোক আর যাই হোক, আপনার এখানে ব্যবসা ছিল এবং সেই ব্যবসাটা আপনি চাচ্ছেন এই দেশে একটা ব্যবসা মানে চালু করার জন্য। সেটা যদি হয়ে থাকে, হোয়াট এভার ইউর ট্রেড, যাই আপনার এই ব্যবসার টুল থাকে না কেন, আপনি যদি ব্যবসা করেন তাহলে তো ইউ আর সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড যদি থাকে তাহলে এগেইন ইউ শুড বি এন্টাইটেলড টু child benefit and child tax credit and housing benefit. যদি আপনারা যদি দেখাতে পারেন যে আপনার এই যে আপনার ইনকামটা at a low income level, যেভাবে আপনার যে এন্টাইটেলমেন্টটা এটা পাস করতে পারে। নাও গোয়িং ব্যাক টু দি ইস্যু অফ ওয়ার্কার, আমি বলছিলাম আগে যে আপনাদেরকে দেখাতে হবে যে আপনাদের কাজটা নট মার্জিনাল ও অ্যানসিলারি, মানে মোটামুটি 10 ঘন্টায় বলতে পারেন আপনি আপনার 10 ঘন্টার এই পার্ট টাইম পার উইক আপনি কাজ করছেন এবং পে স্লিপ দেওয়া হচ্ছে, আপনার কোনো ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনকাম ট্যাক্স কোনো কন্ট্রিবিউশন নাই, কারণ বিকজ অফ দি লো ইনকাম অ্যান্ড দি লো আওয়ার্স অ্যান্ড সো অন। এরপরে আপনি সো ওয়ান্স ইউ আর এবল টু এস্টাবলিশ দ্যাট, আমি বলছিলাম আগে যে আপনি তো হুট করে তো আজকে আসলেন, আজকে তো যদি কাজ যদি না থাকে তাহলে সেটা তো আপনি দেখাতে পারবেন না। সো হোয়াট অ্যাসিস্টস ইউ, যে আপনাকে সাহায্য করে সেটা হচ্ছে কি দি ট্রিটি। দি রেসিডেন্স ডিরেক্টিভ বলে যে আপনি প্রথম 3 মাসের জন্য আপনাকে আন্ডার দি ডিরেক্টিভ, দি রেসিডেন্স ডিরেক্টিভ, আপনাকে এই কোনো রিস্ট্রিকশনের হুমকি হওয়ার কোনো দরকার নাই। ইন আদার ওয়ার্ডস, এটাকে বলা হচ্ছে যে ইমপ্লাইড ইন দ্যাট হচ্ছে যে আপনি প্রথম 3 মাসের জন্য আপনি যদি যান এই জব সেন্টার প্লাসে গিয়ে বলেন হ্যাঁ আমি আজকে আসছি, আমি কাজ তো কাচ্ছি, আমাকে প্রথমে রেজিস্টার করো, অ্যান্ড আই ওয়ান্ট টু অলসো মেক এ ক্লেম ফর জব সিকার্স অ্যালাউন্স ইত্যাদি। সো দে শুডন্ট বি দ্যাট রেস্ট্রিকশন। বাড়ির ব্যাপারে অন দি আদার হ্যান্ড ইট ইজ রাদার ডিফারেন্ট, যে আপনাকে তো বাড়ি তো মানে বাড়ির যে আইনটা হচ্ছে সামান্য ভিন্ন। দি হোমলেসনেস ইংল্যান্ড ইমিগ্রেশন রেগুলেশন যে বলা হয়, সেখানে বলা হচ্ছে যে আপনাকে এই ওয়ার্কার দেখাতেই হবে। নাও when this came out at the beginning, going back to 2004 and 2006, রেগুলেশনে বলা হয়েছিল যে আপনি যদি দেখাতে পারেন যে আপনি you are a work seeker or a worker, আপনি যদি আমরা লয়ার যারা প্র্যাকটিশনার আমরা ইঞ্জিনিয়াসভাবে বলছিলাম তার তো ওয়ার্কার ঠিক আছে, কারণ সে তো জব সিকার্স অ্যালাউন্স পাচ্ছে। কারণ জব সিকার্স যদি আপনি পান তাহলে তো আপনি বলছেন যে আপনি কাজটা দেখাচ্ছেন, সিক করছেন, মানে কাজের সন্ধানে আছেন। এবং এই আর্গুমেন্টটা অনেক ক্ষেত্রেই সাকসেসফুল ছিল, কিন্তু সরকারে এই গন্ধটা পেয়ে বলল না, we've seen through your cunning plan and now we're going to put an end to it. পরে তারা তো সেটা মানে বদলিয়ে এখন যে অ্যামেন্ডমেন্টটা আছে and has been so for number of years now, সেখানে বলা হচ্ছে এক্সপ্রেসলি এক্সপ্লানেটরি নোটে বলা হয়েছে যে just because you are in receipt of job seekers allowance does not automatically entitle you to acquire the right or the category of a worker because you are work seeking. Not so. আপনাকে দেখাতে হবে with evidence যে আপনি কাজ করছেন। তার মানে হচ্ছে যে আপনি আপনার এমপ্লয়ারে আপনাকে মানে all the employee and employer relationship exists
paying in receiving wage ইত্যাদি ইত্যাদি সো বাড়ির ব্যাপারে একটু অসুবিধা বাড়ি যদি আপনাকে আপনারা বলতে পারেন জিজ্ঞেস করতে পারেন তাহলে আমাদের মানে উপায় কি উপায় হচ্ছে গিয়ে মানে খুবই একটা মানে সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার আপনারা যদি যে মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আপনারা এই কাজের সিকিউরিটি সিকিউর না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তো আই থিঙ্ক ইটস বেস্ট দ্যাট ইউ রিলাই অন দ্য প্রাইভেট সেক্টর ওপেন মার্কেটে আপনি একটা প্রাইভেট টেনেন্সি একটা অ্যাকোয়ার করেন পরে আপনি যখন এই কাজটা শুরু হবে then you might be in a position to apply to the local authority for homelessness provided of course আপনি you meet the other general conditions মানে হচ্ছে গিয়ে যে you are in priority need তার মানে হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি আছে কিংবা আপনার you are disabled কিংবা আপনার single parent কিংবা আপনি একজন carer and so on so I will deal with that a bit later on but বেনিফিটের ব্যাপারে এটাই হচ্ছে যেটা খুব বেশিরভাগই মানে প্রেভ্যালেন্ট প্রযোজ্য সেটা হচ্ছে গিয়ে যে আপনাদেরকে পহেলা মানে প্রথম 3 মাসের জন্য there shouldn't be any restriction thanks to the residence directive which in turn is safeguarded by the treaty the treaty on the functioning of the European Union as it is now properly known সেই ক্ষেত্রে আপনাদেরকে এই সেফগার্ডটা দেওয়া হচ্ছে 3 মাসটা কি আবার একটু যদি মানে মানে প্রথম 3 মাস যখন আপনি আসবেন প্রথম 3 মাসের জন্য রেসিডেন্স ডাইরেক্টিভ মানে ইউরোপিয়ান আইনে মানে বলছে যে আপনাদের এই ব্রিটেনে মানে ইন রিলেশন টু দি বেনিফিট রুলস আপনাদের কোনো রেস্ট্রিকশন থাকা উচিত না মানে এই যে রাইট টু রিসাইড টেস্ট যেটা বলা হয় যে আপনাকে ওয়ার্কার স্ট্যাটাস দেখাতে হবে সেটা বলছে না সেটা মানে ইট ডাজন্ট অ্যাপ্লাই সো আপনারা এই ব্যাপারে একটা খেয়াল রাখবেন কারণ ডোন্ট ফরগেট আপনারা যদি বলেন না আমি তো একজন ইইউ ন্যাশনাল তাহলে আমাকে তো ডিসক্রিমিনেশন করা হচ্ছে ব্রিটিশ নাগরিকের সাথে ওয়্যার ইজ দ্য ডিসক্রিমিনেশন আপনারা তো মূলটা ব্যাপারটা তো আপনারা অ্যাকনোলেজ করতে হবে কারণ দেখেন the whole rationale the raison d'être the raison d'être behind the free movement scheme যে আপনারা যে ইউরোপিয়ান সিটিজেন অন্য অফ এ স্টেট অন্য স্টেটে যে আপনারা যে ফ্রি মুভমেন্ট নেন মানে borderless the countries এর মানে হচ্ছে গিয়ে যে আপনারা তো কাজ করবেন নিজের উন্নতি করবেন দেশের উন্নতি করবেন পয়সা মানে এই ইয়েতে দিবেন এই taxation to the exchequer everybody is a winner you're a winner because you're earning you're able to prosper in the host European country you're contributing to the country's economy and you are hopefully leading a better life than you would have otherwise been able to do so in your home country. I mean, those were the bases that the forefathers of the Union dreamt of. They certainly didn't dream, as I'm sure that many of the Eurosceptics would say, that the member nationals would just simply come in and rely on the taxpayers' contributions and just live off those benefits. And I'm being very careful here. আমি চাচ্ছি না যে আমি একজন এই ইউকিপের একটা স্লোগান দিব কিংবা অন্য কোনো পার্টির স্লোগান দিব আমি এটাই বলছি যে sociologically and the political foundation for the bases of the European Union has always been the free movement of the free movement of its nationals, not just in terms of moving abroad, but also a free movement of labor, the market and free market enterprise, ইত্যাদি ইত্যাদি so এটা যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে তো দেখা যাচ্ছে যে then those of us who guard our contributions to the economy and taxation and so on and why should we allow European nationals coming in and so on and I'm sure আমি খুবই মানে কনফিডেন্টলি বলতে পারি এটাই যে if the tables were turned to the other side that would be the argument nevertheless that said
আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা ওয়ার্কার থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এন্টারটেইনমেন্ট থাকবে বেনিফিটে, both in relation to means tested and of course non means tested benefit, which I didn't cover, which I will cover. ওকে, বিরতির পরে আবার আসবো। দর্শক মণ্ডলী, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।